স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। পঞ্চাশ বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন, খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর। ইনভেস্টররা আরও বেশি ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে। মুক্তি, আমরা দেখছিলাম আন্তর্জাতিক বিশ্লেষকদের বক্তব্য। আসলে দীর্ঘদিন পরে, যদি বলি যে অর্ধশত বছর পরে জাতিসংঘের নতুন এক বাংলাদেশ, এবং যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তৎপরতায় নতুন করে বাংলাদেশের ভাবমূর্তিও তৈরি হয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু দেশের অর্থনীতিতে গুণগত একটি পরিবর্তনের আভাসই দেখছেন বিশ্লেষকরা। এদিকে কিন্তু রাত 8টার পর যে কোনো সময় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে শান্ত বাজারে রয়েছে বিস্তারিত। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি, তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে পর্যটক সেখানে শান্তি পাবে না। কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। আবির, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সহ নানা কারণে দেশের পর্যটন খাতে এখনই মন্দা চলছে, এবং যদি বলি গেল 4 মাসে কিন্তু পর্যটক কমেছে 40%। নানা রকমের নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে যে নিরাপত্তাহীনতা, সবকিছু মিলে এই খাতে একটি শঙ্কা তৈরি হয়েছে। এবং একটা বিষয় যদি বলি যে খুব শিগগিরই যে এই পরিস্থিতি পরিবর্তন হবে বা স্বাভাবিক হবে, সেই শঙ্কাও সেই সম্ভাবনাও নেই আমরা যতটুকু দেখতে পেয়েছি, বিশেষ করে ট্যুর অপারেটরদের সাথে। এ নিয়ে আমাদের শান্ত বাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে আমরা আলাপ করতে চাই জাতিসংঘে প্রধান উপদেষ্টার যে সফর, সেই প্রসঙ্গে। জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তৎপরতা নতুন করে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গ্রহণযোগ্যতা পেয়েছে জুলাই বিপ্লব কিংবা 24 গণঅভ্যুত্থান। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার সমর্থন আদায় করতে তিনি সক্ষম হয়েছেন বলে মনে করেন তারা। তবে সব কিছু ছাপিয়ে কয়েক মাসের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তনের আভাস দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু হয়, তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক 3 বছর পর 1974 সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেন ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। 50 বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়, তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস। Abu Said. He just faced the police. It's a close distance. আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাইদ মুগ্ধদের। বিশ্ব নেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তথা জুলাই বিপ্লবের চিত্রগাথা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে, এবং এটার একটা বিশাল ভূমিকা আছে এই কারণে যে যারাও বাংলাদেশ সম্পর্কে জানতেন না, যারা এখনও অনেকেই বাংলাদেশে যে আসলে কি পরিবর্তনটা হয়ে গেছে, আমাদেরকে যখন আমাদের বন্ধুরা বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কি এবং কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা উনি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলছেন তখন অনেক বেশি এটার গ্রহণযোগ্যতা পায়। 50 বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে স্বাধীনতার পরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয় হিসেবে আমরা দেখেছি। 50 বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। তো দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য
খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্ব নেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদায় করে নিয়েছেন ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন, যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে পরিকল্পনা, এখন সংস্কার পরিকল্পনা, এটা শেষ করে নির্বাচন এবং এর মধ্যে বাংলাদেশের উত্তরণ, এটা নিয়ে তাদেরকে মোটামুটি ব্রিফ করেছেন, তাদের কাছে সমর্থন চেয়েছেন, পেয়েছেন। বিশ্বের দরবারে একটা নতুন তারা মেসেজ দিতে চেয়েছে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ, ইটস এ বাংলাদেশ 2.0, এবং সেখানে আমার ইমিডিয়েট প্রায়োরিটি কী এবং আমার লং টার্ম প্রায়োরিটি কী, সেই জিনিসটা আমার মনে হয় যে ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদেরকে এটা বুঝাতে পেরেছে। তারা বলছেন, জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্বব্যাংক, IMF সহ আর্থিক দাতা সংস্থাগুলোর সঙ্গে ডক্টর ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন, তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে। বর্তমান অর্থনৈতিক অবস্থাটা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতার প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে, সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন এবং আমি মনে করি যে এই ইন্টারেকশনগুলো ইতিবাচক হয়েছে, কারণ সকলেই সমর্থন দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার ল অ্যান্ড অর্ডার এখানে দরকার, আমার সাহায্য এবং আমার বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দরকার, এবং আমাদের যে জনগণ যেটা চাচ্ছে যে একটা রুল অফ ল, জনগণ যেটা চাচ্ছে করাপশন ফ্রি একটা সোসাইটি, যেটা আমাদের অনুপস্থিত ছিল অনেক দিন ধরেই, সেটা তারা বুঝাতে চেয়েছেন। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও। প্রেসিডেন্ট বাইডেন তাকে কনগ্রেচুলেট করেছেন, উপর যে অর্পিত দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করবে এবং সেটাকে সমর্থন করেছেন। কানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, চীনের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে, খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর ছিল। ইনভেস্টররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন, তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত ৮টার পর যে কোনো সময়ে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে বাংলায় দেয়া ভাষণে কি তুলে ধরতে পারেন তিনি, তাই জানাচ্ছেন হাসিব বিল্লাহ। শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবারের মতো ভাষণ দেবেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। ইতিমধ্যে জাতিসংঘে ডক্টর ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বিশ্ব নেতারা। এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে তার ভাষণে কি বার্তা থাকছে তা নিয়ে উৎসুক জাতিসংঘের সদর দপ্তর। জানা গেছে, ভাষণে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের সংগ্রাম ও ত্যাগের গল্প তুলে ধরবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন। কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি উদ্যোগ নিয়েছেন, সেগুলো তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন ডক্টর ইউনূস। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর ইউনূস। আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আরও বিস্তারিত আমরা জানতে চাই। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব।
রাকিব, প্রধান উপদেষ্টা আজ কখন নাগাদ ভাষণ দিতে পারেন এবং এর পরে আর কি কি বৈঠক রয়েছে? কারণ আমরা দেখছি সাইডলাইনে তিনি প্রতিনিয়তই সরকার প্রধান বা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করছেন। আজ আর কোন কোন বৈঠক রয়েছে? হ্যাঁ আবির, আপনি ঠিক বলছিলেন যে প্রতিদিনই আসলে খুব ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা সচরাচর যেটি দেখি যে যেদিন বিশ্ব নেতাদের উদ্দেশ্য করে মূল ভাষণ থাকে কোনো দেশের সরকার প্রধানের, সেদিন কিন্তু তারা আর তেমন কোনো সাইডলাইনের বৈঠক রাখেন না। কিন্তু আজকে কিন্তু ডক্টর ইউনূস ঠিক, আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তখন নিউ ইয়র্কে বাজে হলো সকাল 9:11, সম্ভবত বাংলাদেশে বাজছে এখন সন্ধ্যা 7:11। এখনো কিন্তু ডক্টর ইউনূস আমার ঠিক পিছনে যে দেখছেন জাতিসংঘ সদর দফতর, এখানে তিনি এই মুহূর্তে মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। যাক, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে যে তিনি জাতিসংঘে ভাষণ দিবেন সেটি। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, তার প্রেস উইং বা বিভিন্ন বা বাংলাদেশের জাতিসংঘ যে স্থায়ী মিশন রয়েছে, সেখানে আজকের বক্তব্যে বা আজকের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস 6 থেকে 8টি পয়েন্টে তিনি ভাষণ দেবেন বলে জানতে পেরেছি। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাবে হলো বাংলাদেশের যে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি, হত্যা এবং হাজার হাজার ছাত্র জনতাকে আহত করে হাসপাতালে রেখে দেয়া, এই বিষয়গুলো প্রথম পয়েন্টে থাকবে আজকের যে তার ভাষণ। সেই ভাষণে আমরা কিন্তু জেনেছি, এটা কিন্তু নিশ্চিত নয়, এবং সেখানে তিনি সম্ভবত উল্লেখ করবেন যে এই আন্দোলনে কতজনের প্রাণ গেছে, কতজন মানুষ মারা গিয়েছে এই কর্তৃত্ববাদী সরকারের নির্বিচার হামলায়। কর্তৃত্ববাদী সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের গুলিতে কি পরিমাণ মানুষের প্রাণ ঝরেছে সেটি তিনি আজকে তার ভাষণে তুলে ধরবেন। এবং সে সংখ্যাটিও সম্ভবত তিনি 800 বা 850 একটি যে সংখ্যাটি সরকারিভাবে ঘোষণা হয়েছে সেটিও তার ভাষণে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি, এটি নিশ্চিত নয়। এর বাইরে তিনি গত 15-16 বছর বাংলাদেশে যে সরকার ছিল তারা কোন কোন খাতে দুর্নীতি করেছে, কোন কোন ভাবে কোন কোন উপায়ে টাকা পাচার করেছে বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা, তারও একটি বিস্তারিত তার ভাষণে থাকতে পারে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ভাষণটি বাংলাতে তার দেওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও ইংরেজিতেও তিনি প্রস্তুত রেখেছেন বলে প্রেসিং আমাদের নিশ্চিত করেছে। তবে ঠিক কোন ভাষায় বলবেন সেটি পুরোপুরি নিশ্চিত নয়, তবে বাংলাটাই সম্ভাবনা বেশি। এর বাইরে আরেকটি বিষয় তার ভাষণে গুরুত্ব পাবে, সেটি হলো তিনি গত এই যে সপ্তাহ ধরে ক্ষমতায় বা অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো প্রায় 7 থেকে 8 সপ্তাহ, এই 7-8 সপ্তাহে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে গুম খুনের তদন্তের জন্য যে কমিশন গঠন, কিংবা আন্তর্জাতিক যে গুম একটি কমিশন রয়েছে সেখানে বাংলাদেশের সদস্যভুক্ত হওয়া, কিংবা আইসিসিতে বাংলাদেশের উপর যে নির্বিচার হত্যা চলেছে গত এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, কিংবা গত 15 বছর ধরে গুম খুন যে হয়েছে সেগুলো যে আন্তর্জাতিকভাবে বিচার চেয়ে তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আবেদন করেছেন বা আগ্রহের কথা বলেছেন, সেগুলোও তার বক্তব্যে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে রোহিঙ্গা ইস্যুটি বেশ গুরুত্ব পাবে, যে বাংলাদেশে এই মুহূর্তে কি পরিমাণ রোহিঙ্গা এখনো রয়েছে এবং তাদেরকে যে তাদের পিছনে খরচ হওয়া, তাদেরকে রাখতে বাংলাদেশের কি কি বেগ পেতে হচ্ছে সেটি তিনি একদিকে যেমন তুলে ধরবেন, পাশাপাশি তিনি এই রোহিঙ্গাদের কিভাবে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া যায়, কি কোন কোন ওয়েতে নেওয়া যায় এবং সেটি কিভাবে করা যায় তারও একটি তিনি রোডম্যাপ তার ভাষণে রাখতে পারেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেটা তার জন্য তিনি বিশেষ করে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণও করতে পারেন। এর বাইরে তিনি আরেকটি তথ্য আজকের এই ভাষণে সম্ভবত তুলে ধরবেন, যেটিকে বলা হচ্ছে 3-0, এমন একটি তথ্য হয়তো তার ভাষণে আজকে থাকতে পারে আমরা যতটুকু শুনেছি। সেটি হলো শূন্য বেকারত্ব, শূন্য যে তাপমাত্রা সেটি বলা হচ্ছে, এবং বলা হচ্ছে দারিদ্রতাও শূন্যের কোটায় নেমে আসা। এমন 3টি শূন্যের একটি তথ্য তিনি আজকের এই ভাষণে তুলে ধরতে পারেন, যদিও এটি আমরা এখন আপনাকে নিশ্চিত করে বলতে পারছি না। আমরা বিভিন্ন মাধ্যমে মূলত সে তথ্যগুলো জানছি, ভাষণটি দেওয়ার পরে এগুলো শতভাগ নিশ্চিত হওয়া যাবে, এখন নিশ্চিত হবার কোনো উপায় নেই। ভাষণটি সম্ভবত এখন তো বাজে বাংলাদেশে 7:14। আমরা কিন্তু জেনেছি বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9:30
এই যে 1.5 ঘন্টা সময়ের মধ্যে, এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে তিনি ভাষণটি দিবেন এবং তার যে ভাষণে একটি সিরিয়াল নাম্বার থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটির সিরিয়াল নাম্বার হলো 7 আজকের, অর্থাৎ তার আগে আরো 6 জন সরকার প্রধান ভাষণ দিবেন আজ, আর তিনি 7 নম্বরে দিবেন। এবং সর্বশেষে আজকে তার ভাষণে আরেকটি যে বিষয় গুরুত্ব পাবে সেটি হলো জলবায়ুর বিষয়টি তার ভাষণে গুরুত্ব পেতে পারে, এবং ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন রাশিয়া যুদ্ধের ইস্যু, ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, মুসলমানরা যে বিশ্বে নিগৃহীত হচ্ছে তারও একটি সেই মুসলমানদের পক্ষে যাতে বিশ্ব দাঁড়ায় তার একটি আহ্বান তার ভাষণে থাকবে। এবং সর্বশেষ তিনি হয়তো বাংলাদেশে যে অর্থনৈতিকভাবে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, নতুন বাংলাদেশ, গতকাল যেমন প্রেস উইং বলছিল যে বাংলাদেশ হ্যাজ বিন রিটার্ন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এমন একটি কথা কিন্তু বারবার বলা হচ্ছে জাতিসংঘ এবারের সম্মেলনে। তাই বাংলাদেশ এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে তারও একটি রোডম্যাপ তার ভাষণে থাকতে পারে। আমি এতক্ষণ আপনাকে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু সবই আসলে আমরা ধারণা করছি বা বিভিন্ন সূত্র থেকে জানা, নিশ্চিত করে বলা যাবে না তার ভাষণ আসলে কি থাকবে। এটি আমরা আপনাকে নিশ্চয়ই ভাষণ দেওয়া শুরু করলে চেষ্টা করবো সরাসরি ডক্টর ইউনূসের ভাষণটি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে। এই ছিল আমার কাছে সবশেষ। নিরাপত্তা ঝুঁকিতে জাতীয় ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সংকটে দেশের পর্যটন খাত। গেল এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয়, খুব শিগগিরই যে এই পরিস্থিতি বদলে যাবে তেমন কোনো পূর্বাভাসও নেই। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকের নিরাপত্তা নিশ্চিত না হলে সহসাই গতি ফেরানো কঠিন হবে এই খাতে। বিস্তারিত প্রতিবেদনে। সীমান্তের ওপারের এই সংঘাতের শঙ্কা ছুঁয়েছে দারুচিনি দ্বীপখ্যাত নীল জলরাশির এই সাগর কুমারীকেও। মিয়ানমারে জাতিগোষ্ঠীর মধ্যে চলা সহিংসতার পর থেকে দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটক হারিয়েছে সাগর বক্ষের এই প্রবাল দ্বীপটি। নিরাপত্তা ঝুঁকিতে স্বাভাবিক সময়েও পর্যটক মেলেনি আশানুরূপভাবে। প্রায় একই রকমভাবে পাহাড় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। নানা সতর্কতায় 2022 ও 23 সালে কয়েক দফা পর্যটক নিষেধাজ্ঞা ছিল পার্বত্যের 3 জেলায়। চলতি বছরের শুরুতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এপ্রিলে কেএনএফের ফের হামলা ঘিরে তৈরি হয় নতুন অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে প্রতিবেশী রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও। পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড়। সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন খাত চলমান সময়ে একটা ভিন্ন রকম সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময়ের একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, তার বিপরীতে ছাত্র জনতার আন্দোলনেরও একটি বড় প্রভাব পড়েছে এই খাতটিতে। বিভিন্ন হিসাব মতে সাম্প্রতিক অস্থিরতায় কম করে 10টি দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ট্যুর অপারেটররা বলছেন, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই 4 মাসে দেশের অভ্যন্তরে পর্যটক কমেছে 40%। নেই বিদেশি পর্যটকের দেখাও। আরও শঙ্কার বিষয় হলো, খুব শিগগিরই যে এই পরিস্থিতি স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে সেরকমও কোনো পূর্বাভাস নেই। সিকিউরিটি রিজন বলেন বা ওভারঅল সিচুয়েশনে অনেক পার্সেন্টেজ কমে গিয়েছে। আপনি যদি বলেন সুন্দরবন, কক্সবাজার, সিলেট, সো প্রত্যেকটা জায়গায় আমরা যদি লক্ষ্য করি যে সেপ্টেম্বর থেকে সুন্দরবনের কিন্তু একটা বেশ ভালো প্রেশার থাকে। ইভেন তো অক্টোবরে তো আরও বেশি থাকে, কিন্তু আমরা যেটাই এবার দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বর অবধিও কিন্তু খুব যে ভালো সিচুয়েশন আমরা প্রজেকশন যা দেখছি খুব একটা ভালো না। পর্যটন খাত বিশেষজ্ঞরা বলছেন, একজন পর্যটকের ভ্রমণের প্রধান শর্তই হলো নিরাপত্তা। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের পর্যটনে সহসাই গতি ফেরানো কঠিন হবে। যে কোনো ধরনের পলিটিক্যাল আনরেস্ট অ্যান্ড সিভিল আনরেস্ট সেটি পর্যটনের জন্য একটি নেগেটিভ ইম্প্যাক্ট ভয়ে আনবেই। আমরা আমাদের আজকে ওয়ার্ল্ড লংগেস্ট আনব্রোকেন স্যান্ডি সি বিচ আমাদের রয়েছে কক্সবাজার, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 3টি ওয়ার্ল্ড হেরিটেজ যে ডেস্টিনেশন রয়েছে সেই জায়গাগুলোর প্রপার ব্র্যান্ডিং আমরা যদি করতে পারি তাহলেই কিন্তু আন্তর্জাতিক পর্যটকদেরকে আমরা কিন্তু আরও বেশি আকৃষ্ট করতে পারবো। স্থানীয় জনগণ, লোকাল কমিউনিটি তারাও যদি টুরিস্টদেরকে ওয়েলকাম না করে তাহলে কিন্তু সেখানে আপনি যতই টুরিস্ট পুলিশদের যতই নিরাপত্তার চাদরে বলয়ে করে রাখি না কেন, পর্যটক সেখানে শান্তি পাবে না। লোকাল পিপল যদি ওয়েলকামিং হয়, হাসি মুখে তাদের পণ্যগুলি দেয়, খাবারটা দেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বড় একটা শান্তির বিষয়, সবচেয়ে বড় নিরাপত্তা। দেশের প্রধান 124টি পর্যটন কেন্দ্রে পর্যটকের নিরাপত্তা দিতে কাজ করছে টুরিস্ট পুলিশ। চলমান সংকট মোকাবিলায় নিরাপত্তা জোরদার করেছে প্রতিষ্ঠানটি। কেউ যদি টুরিস্ট পয়েন্টে কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, তারা তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু অবহিত করলে, কিছুদিন আগে কক্সবাজারে একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমরা কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং আমরা সকল টুরিস্ট পয়েন্টে কিন্তু আমাদের এগুলা ইনস্ট্রাকশন দেওয়া থাকে।
আর বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোকে চিহ্নিত করে সতর্কতা তুলে নিতে ইতিমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। দুইটা বিষয় যে আমরা হচ্ছি যে কোন কোন দেশে অ্যালার্ট আছে সেই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করে আমরা আমাদের মন্ত্রণালয়কে বলছি যে এই অ্যালার্টগুলো প্রত্যাহার করার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়। দুইভাবে উদ্যোগ নেওয়া হবে, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও হতে পারে। তো এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে, কাজ চলতেছে। গেল বছর দেশে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা ছিল 1.5 লাখ আর বিদেশি পর্যটক এসেছিল 5 লাখের মতো। নাঈম আবির, এখন, ঢাকা। ভারতে রপ্তানি শুরুর পর দেশের বাজারে আরও বাড়তি মাছের রাজার দর। স্থানভেদে কেজি দরে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 2200 থেকে 2400 টাকায়। তাই ভোক্তার পকেটকে স্বস্তি দিয়ে ইলিশের স্বাদ নেয়ার সুযোগ এখনও অধরা। এই সপ্তাহে ইলিশ মাছের দাম কেজিতে প্রায় 100 থেকে 150 টাকা মতন বেড়ে গেছে। মাছগুলো যারা আমরা খাওয়ার জন্য চিন্তা করি, কিন্তু সবাই আসলে ইলিশ খেতে পারে না। যেটা 900 গ্রাম সেটাই চাচ্ছে ওরা 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা। জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। এখন সাধারণের জন্য ইলিশ মাছের দাম একটু কম হলে ভালো হয়। এ নিয়েও সান্ধ্যবাজারে রয়েছে বিস্তারিত। এর সাথে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, কিছু একটু পর সাথেই থাকুন। এলাম বিরতির পর, দেখছেন সান্ধ্যবাজার। সব আলোচনা সমালোচনার পথ পাড়ি দিয়ে ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ। প্রথম ধাপে 20 টনের বেশি ইলিশ গেছে বৃহস্পতিবার। আসন্ন দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পেয়ে খুশি ভারতবাসী। শনিবার থেকে প্রতিটি বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতের আমদানিকারকরা। কলকাতা থেকে কমল দত্তের তথ্য ছবিতে বিস্তারিত। ভারতের মাটি ছুঁয়েছে বাংলাদেশি ইলিশ বোঝাই সারি সারি ট্রাক। এতে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের পেট্রোপোল ও আগরতলা সহ বেশ কয়েকটি স্থলবন্দরে ইলিশ খালাসের ব্যস্ততা তুঙ্গে। অনেকদিন পরে ঝামেলা চলছিল, তারপরে মাছ সংশোধন হওয়ার পরে ঢুকছে প্রথম। আমার ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। প্রথম ধাপে বাংলাদেশ থেকে পাঠানো 20 টনের বেশি ইলিশ বুঝে পেয়ে খুশি ভারতীয় আমদানিকারকরা। শুক্রবারের মধ্যেই ভারতের আমদানিকৃত ইলিশ পৌঁছে যাবে কলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের পাইকারি মাছের আড়তগুলোতে। শনিবার থেকে সব খুচরা বাজারেও বাংলাদেশের ইলিশ মিলবে বলে প্রত্যাশা তাদের। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। আমরা কেবিসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সেটাকে নিয়ে আসব, নিয়ে এসে ভোজন প্রিয় বাঙালিদের সামনে দেব, এটাই আর কি। কলকাতা মার্কেটে যেমন হাওড়া, পাতিপুকুর, শিয়ালদা 3টে মার্কেটে গেল, শিলিগুড়ি যাবে মাছ। তারপর এই বাজার থেকে বিভিন্ন রকমের যারা কিনে মাছ আমাদের থেকে, তারা সব রিটেল বাজারে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের আমদানিকৃত ইলিশগুলোর ওজন প্রায় 1 কেজি থেকে শুরু করে তারও উপরে, যার আনুমানিক সর্বোচ্চ বাজার মূল্য 2000 রুপি। আসন্ন দুর্গাপূজা ঘিরে ভারতে এবার 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের শর্ত অনুযায়ী আগামী 13 অক্টোবর শেষ করতে হবে ইলিশ রপ্তানি কার্যক্রম। অন্তর্বর্তী সরকার কথা রাখায় বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি দুদেশের ব্যবসা বাণিজ্যের গতি আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এখন কলকাতা। এদিকে ভারতে রপ্তানি শুরুর পর বাজারে আর এক দফা বাড়তি ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 150 থেকে 350 টাকা পর্যন্ত। কেজি দরে সর্বোচ্চ 2400 টাকাও গুনতে হচ্ছে ক্রেতাদের। তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামিমা রহমান শাম্মী। সারা বছরই চড়া থাকে দেশের ইলিশের বাজার, তবে ভারতে রপ্তানি শুরু হওয়ার পর আরও এক দফা বেড়েছে দাম। আকাশ ছোঁয়া দামে এখন অনেক ক্রেতার কাছে ইলিশের স্বাদ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বরিশালের বাজারে সপ্তাহের ব্যবধানে 150 থেকে 200 টাকা বেড়েছে ইলিশের দাম। 1 কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1800 থেকে 1900 টাকা, আর 1200 গ্রাম ওজনের মাছ 1950 থেকে 2000 টাকা। 2300 থেকে 2400 টাকায় বিক্রি হচ্ছে 1.5 কেজি ওজনের ইলিশ। পকেটকে স্বস্তি দিতে ইলিশের স্বাদ নেওয়ার সুযোগ নেই ক্রেতার, তবে বরাবরের মতোই সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ইলিশ মাছের
দাম কেজিতে প্রায় 100 থেকে 150 টাকা মতন বেড়ে গেছে এবং মাছের আমদানি খুব কম। যেটা 900 গ্রাম সেটাই চাচ্ছে ওরা 1800 টাকা, 2000 টাকা, 2200 টাকা। তারপর যেটা আপনার 2টায় 1 কেজি হয় ওইটা চাচ্ছে 900 টাকা। এরকম অবস্থা। আসলে ফেসবুকের সাথে আর বাস্তবতার সাথে সম্পূর্ণ একটা ব্যতিক্রম। ইলিশের ভরা মৌসুম চললেও দামের প্রভাব নেই চাঁদপুরের মাছের বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে বেড়েছে ক্রেতা সমাগম, একই সঙ্গে ভারতে ইলিশ রপ্তানি। সব মিলিয়ে বেড়েছে চাহিদা, ফলে কেজিতে আরও 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 1950 টাকায়, আর মাঝারি সাইজের ইলিশ 1400 থেকে 1700 টাকা। ফলে অনেক ক্রেতাই দাম শুনে খালি হাতে ফিরছেন। ব্যবসায়ীরা বলছেন, মাছের যেই পরিমাণ চাহিদা রয়েছে সেই তুলনায় বাজারে সরবরাহ না থাকায় ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। 1900 টাকা এখন 3000 টাকা দাম চাইছে, ধরলে 2500 টাকা, 3000 টাকা। তো কিভাবে সাধারণ মানুষ ইলিশ কিনবে? 1 কেজি প্লাস হইলেই 1800 থেকে 2000। কিনছি 1875 টাকা কেজি, বিক্রি করতেছি 1900 টাকা কেজি, তাও কাস্টমার নিতে আসছে না। দামে কম থাকার কারণে মাছের বর্তমান দাম একটু বেশি। এদিকে ময়মনসিংহের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। ফলে 1 কেজি ওজনের ইলিশের দাম 3 দিনের ব্যবধানে বেড়েছে 200 থেকে 300 টাকা। পাইকারিতে 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1900 টাকায়। এতে শখ করে ইলিশ কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের, খালি হাতে ফিরছেন অনেকেই। 100 গ্রাম, 200 গ্রাম জাটকা এগুলোর কেজি 700-800 টাকা চলতেছে, যা জনসাধারণের মাইনে কেনার কথা চিন্তাও করতে পারি না আমরা। ইলিশ মাছ তো যে ইন্ডিয়া 3000 টন দিবার কথা, এটার কারণে ইলিশ মাছ এই না নিলেও দাম বেশি। 2 কেজির মাছ 2800 টাকা করে কেজি, কিন্তু সম্ভব না এভাবে নেওয়া, খাওয়াও সম্ভব না আমাদের জন্য। যারা গরিব আছে তারা তো ইলিশ মাছ চাষও করতে পারবে। এদিকে সপ্তাহের ব্যবধানে ভোলার বাজারে 300 থেকে 350 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। এক সপ্তাহ আগে 1 কেজি ওজনের ইলিশ 1550 থেকে 1600 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। আর 7 থেকে 800 গ্রামের মাছ কিনতে গুনতে হচ্ছে 1450 থেকে 1600 টাকা। বাজারে কোনো তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছে মতো মাছের দাম হাঁকছেন বলে অভিযোগ করছেন ক্রেতারা। শামিমা রহমান শাম্মী, এখন। শান্ত বাজারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গাজীপুরে বিএনপি নেতা আ.স.ম হান্নান শাহের স্মরণ সভায় তিনি কথা বলেন। আজকে আওয়ামী লীগ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনারা সজাগ থাকবেন। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে খুলনা প্রেস ক্লাবে মহানগর জামায়াতে ইসলামের আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। সরকারের কাছে দাবি জানাবো বিচার সম্পন্ন করতে পারেন অথবা না পারেন। যে জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, জাতির যে বিশাল ক্ষতি হয়েছে, তা জাতির সামনে আপনারা তুলে ধরুন। আবার নিরপেক্ষ তদন্ত কমিটি আপনারা গঠন করুন, যারা বায়াসড হবে না, সত্যটাই বের করে নিয়ে আসবে, জাতি জানতে পারবে এবং দুষ্টদের বিচার হবে ইনশাআল্লাহ। 6 বছর পর দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকাল 9:30টায় তুরস্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, এবার যে বিপ্লব অর্জিত হয়েছে তা যেন দীর্ঘমেয়াদী হয়। তিনি আরও বলেন, উদ্ভট বিচিত্র মামলায় অন্যায়ভাবে তাকে 7 বছরের সাজা দিয়েছিল হাসিনা সরকার। তার বিরুদ্ধে থাকা শতাধিক মামলা আইনিভাবে মোকাবিলা করবার কথাও জানান তিনি। 2009 থেকে 2013 সালে সারা দেশে 124টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমার নামে গোটা 5 অ্যারেস্ট ওয়ারেন্ট অপেক্ষা করছে। আমার মায়ের অসুস্থতা এবং আমার সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্ট এই পরিস্থিতি বিবেচনা করে রোববারে ইনশাআল্লাহ
আমি নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। নির্বাচনের আগে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন কামালা হ্যারিস। এদিকে জয়ী হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে দেশটির সঙ্গে নতুন চুক্তি করার কথা জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী অস্ত্র বহন ও ব্যবহারের অধিকার দেয়া হয়েছে দেশটির নাগরিকদের। তবে এক্ষেত্রে দেশজুড়ে ক্রমেই বাড়ছে বন্দুক সহিংসতা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে চলতি বছরের প্রথম ৮ মাসে ৩৮৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গেল ৪ বছরে বন্দুক হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫০,০০০। ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে চাইলেও প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রতিবারই বাধার সম্মুখীন হচ্ছেন তারা। এমন পরিস্থিতিতে বন্দুক সহিংসতা কমিয়ে আনতে নির্বাহী আদেশ জারি করেছে জো বাইডেন প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী গঠন করা হয়েছে ফেডারেল টাস্ক ফোর্স। 3D প্রিন্টেড অস্ত্র, রূপান্তরিত অস্ত্র ও সামরিক বাহিনীর সক্ষমতাযুক্ত অস্ত্রগুলো বন্দুক সহিংসতার ক্ষেত্রে কেমন প্রভাব ফেলবে তা খতিয়ে দেখবে বিশেষ এই দল। বর্তমান ভাইস প্রেসিডেন্ট বলেন, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের পক্ষে তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট জানান, অস্ত্র ব্যবসার ক্ষেত্রে দায়মুক্তির বিরুদ্ধে কাজ চালিয়ে যাবেন তিনি। And I've been fighting for this. I'm going to continue after I leave this office. End immunity for the gun industry. End it, end it, end it. And it is a false choice to suggest you are either in favor of the Second Amendment or you want to take everyone's guns away. I am in favor of the Second Amendment, and I believe we need to reinstate the assault weapons ban. এদিকে আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের খুবই সন্নিকটে আমরা। ক্ষমতায় থাকলে ইসরায়েলে হামাস হামলা চালাতে পারত না বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে দেশটির সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নির্বাচনে জয়ী হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ঠেকাতে দেশটির সঙ্গে নতুন চুক্তি করবেন তিনি। We're very close to World War III. Whether it's the Middle East or that, October 7th would have never happened. Iran had no money. I guess that's probably why you hear the stories about Iran. Only a consequential president would have this happen. Only a consequential president. But Iran would have made a deal with us. It would have been a great deal for them. The only thing is they cannot have nuclear weapons. And we would have had it because Iran had no money. এদিকে গেল ১৩ জুলাই পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর বন্দুক হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় মার্কিন আইন প্রণেতাদের তীব্র নিন্দার মুখে পড়েছে সিক্রেট সার্ভিস। ঘটনা তদন্তে গঠিত কংগ্রেশনাল টাস্ক ফোর্সের প্রথম দিনের শুনানিতে আলোচনা করা হয় মার্কিন গোয়েন্দা সংস্থার সমন্বয়গত ব্যর্থতা ও ভুল পদক্ষেপ নিয়ে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। আর একটা বিরতির সময় হলো সান্ধ্য বাজারে। একটু পর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন সান্ধ্য বাজার। খেলার প্রসঙ্গ। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের পরই সাকিব আল হাসানের অবসরে যাওয়া উচিত ছিল বলে মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। বলেন, এই সময়ে ক্রিকেট বোর্ডে নিজের খেয়াল খুশিমতো চলতে পারবে না বলেই 2 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন সাকিব। আর বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলছেন, তিনি মিস করবেন ক্রিকেটার সাকিবকে। অন্যদিকে সাবেক অধিনায়কের ভক্তরা জানান, দেশের ক্রিকেটের অনবদ্য অবদান রাখা সাকিবের পাশে থাকা উচিত বিসিবির। বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ার নাফি। মাহবুব আলম সাকিবের পার ভক্ত এই ক্রিকেটার ভালোবেসেই গায়ে জড়িয়েছেন টাইগার অলরাউন্ডারের 75 নম্বর জার্সি। দেশের যেখানেই ক্রিকেট খেলুক না কেন তার চাওয়া সেই 75 নম্বর জার্সিটাই। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন অগণিত ভক্ত আছে দেশ বিদেশে। তাদের কাছে সাকিব যেন এক আবেগের নাম, ভালোবাসার নাম। মাহবুবের মতো ভক্তদের সাকিবের সাফল্য যেমন আনন্দ দেয়, বিতর্ক দেয় কষ্ট। তাই মানতে পারেন না সাকিবের রাজনীতিতে যুক্ত হয়ে সমালোচিত হওয়া, আর সেভাবেই পীড়া দেয় সাকিবের অবসর নেয়ার মতো বার্তাও। আমার মতে যে শুধু অ্যাজ এ ক্রিকেটার হিসাবে ওর বাংলাদেশে আসা উচিত, প্লাস হলো
যদি বাংলাদেশের মাটিতে খেলে যদি সে অবসর নিতে পারে, এটা আমাদের দেশের সবার জন্য ভালো। সে যদি এই রাজনীতির সাথে নিজেকে না জড়াই দেন, তাহলে বাংলাদেশের কোনো মানুষ তাকে মানে কোনো মানুষের চোখে সে কখনো চক্ষুশূল হতেন না। সে পার্সোনালি কেমন, খেলার সাথে এটা আসলে অ্যাটাচ করা উচিত না। কানপুর টেস্টের আগে টাইগার অলরাউন্ডারের টেস্ট টি-20তে অবসরের ঘোষণা আসে। মুহূর্তেই ক্রিকেট পাড়ায় শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার জানান, সাকিবের অবসর ঘোষণা আসা উচিত ছিল 23-এর ওয়ানডে বিশ্বকাপের পরই। যখন ওয়ার্ল্ড কাপ খেললো, যখন সেই ব্যর্থ হলো, অধিনায়ক হিসাবে ব্যর্থ হলো এবং দলগতভাবে ব্যর্থ হলো, তখনই আমার মনে হয় দ্যাট ওয়াজ আ টাইম অ্যান্ড actually was the right moment for him to decide to retire. যে আগে যেভাবে সে ডিকটেট করতো বোর্ডকে, বোর্ড প্রেসিডেন্টকে, সেটা হয়তোবা এখনকার এই পরিস্থিতিতে সেটা তার পক্ষে সম্ভব না। ফর দ্য ফার্স্ট টাইম আমরা এরকম একটা শুনছি যে আমি নিরাপত্তা চাই। পিসিবির প্রেসিডেন্ট বলেছে যে সে প্রতিশ্রুতি সে দেওয়ার মতো অবস্থানে এবং যথার্থ বলেছে। দেশের ক্রিকেটে সাকিবের অবদান অনেক, তাই ক্রিকেট থেকে সরে গেলেও সবার মনে তিনি থাকবেন বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। সাকিবের আশা মিরপুরেই ইতি টানবেন টেস্ট ক্রিকেটের। তবে সেখানে আছে নানা যদি কিন্তুর হিসেব নিকেশ, যা না মিললে কানপুর টেস্টে ইতি ঘটবে মিস্টার 75-এর লাল বলের আন্তর্জাতিক ক্যারিয়ার। তাসওয়ান নাফি, এখন, ঢাকা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।